আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের পেজ হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পেজ এবং আমাদের গ্রুপ প্র্যাকটিস অফ ক্লাসিক হোমিওপ্যাথিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার পূর্ব নির্ধারিত মেডিসিন শুধু না, বলবো যে কিছু সাথে আনুষঙ্গিক কিছু ডিজিজ সহ মেডিসিনের কথা ছিল। আমি আজকে যেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ সেগুলোর মধ্যে হচ্ছে লিভার ডিজিজ, হেপাটাইটিস, তারপরে হচ্ছে জন্ডিস এবং পিত্তপাথড়ী, তার সাথে হচ্ছে চেলিডোনিয়ার সাথে এটা ডাইরেক্ট সম্পর্কযুক্ত। সেজন্য ইনশাআল্লাহ আলোচনাটা এইভাবে করতে যাচ্ছি। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে মেডিসিন না, আমাদের পিত্তথলি নিয়ে। এই বিষয়ে আমাদের অনেক কনফিউশন আছে। আমরা যারা ডাক্তারি করি তাদেরও অনেকের অনেক বিষয়ে কনফিউশন আছে। চেষ্টা করব সেই কনফিউশনগুলো একটু দূর করার জন্য। দেখি আমরা কতটুকু বুঝতে পারি আসলে আমরা প্রথমে বুঝবো এখন যে পিত্তথলি, গল ব্লাডারটা আসলে কি জিনিস, তার কাজটা কি। এরপরে আমরা তার সমস্যার দিকে যাব। আমি এখন স্ক্রিন শেয়ার করব। যদি স্ক্রিন শেয়ার ভালো বোঝা না যায় তাহলে আমাকে বলতে হবে। আব্দুল মোতালেব ভাই আমাকে একটু জানাবেন যে স্ক্রিন শেয়ার বোঝা যায় না, ঠিক আছে? স্ক্রিন শেয়ার দেখা যায়? আচ্ছা, দেখা যাচ্ছে। হচ্ছে এখন যে স্ক্রিনে আমরা যেটা দেখছি এটা হচ্ছে পিত্তথলি। এই যে আমাদের হচ্ছে লিভার, এই লিভারের সাথে হচ্ছে আমাদের যে সবুজ জিনিসটা আছে সেটা হচ্ছে পিত্তথলি। কম বেশি আমরা পিত্তথলি চিনি না, বিষয়টা তা না, কিন্তু তারপরেও আমি বিষয়টা এইভাবে বলতেছি, এরও কারণ আছে। আমি বলছি মূলত লিভার পিত্তথলির কাজ কি। পিত্তথলির কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিরা উপশিরার মাধ্যমে, এই যে শিরা উপশিরার মাধ্যমে কিছু হচ্ছে নালীর মাধ্যমে পিত্তথলি থেকে পিত্তরস হচ্ছে কি বলে, লিভার থেকে পিত্তরস সংগ্রহ করা। এটাই মূলত হচ্ছে আমাদের পিত্তথলির কাজ। পিত্তথলি, লিভার পিত্ত উৎপাদন করে, পিত্তথলি সেই পিত্তটা সংরক্ষণ করে এবং এটা প্রয়োজন অনুযায়ী আমাদেরকে সরবরাহ করে। তো একটা জিনিস দেখেন, লিভার তো পিত্ত উৎপাদন করে, শুধু পিত্ত উৎপাদন করে না, আরো অনেক কিছুই উৎপাদন করে। লিভার হচ্ছে ল্যাবরেটরি, মানব শরীরের ল্যাবরেটরি হচ্ছে লিভার, অনেক কিছু উৎপাদন হয় এখানে। তো কথা হচ্ছে লিভার যখন এগুলো কিছু উৎপন্ন করতেছে, করার পরে এই আমরা দেখতে পাচ্ছি নালীর মাধ্যমে আমাদের খাদ্য যেখানে হয় পাকস্থলীতে চলে আসতেছে। এর মাঝেই আছে হচ্ছে আমাদের পিত্তথলি, যেটা পিত্ত সংরক্ষণ করে। এটা ছাড়াও আমরা যদি বলি সরাসরিও, কিন্তু প্রথমে যে কথাটা পরিষ্কার করা দরকার, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখবেন যে হচ্ছে সরাসরি আমাদের খাদ্য নালীতে হচ্ছে পাকস্থলীতে যে পিত্তটা আসবে সেই রাস্তাটাও কিন্তু আছে, এর মাঝখানে আবার কিন্তু পিত্তথলি আছে। তো পিত্তথলির কাজ হচ্ছে ব্যাকআপ দেওয়ার জন্য। যেমন ধরেন আমরা হচ্ছে কোনো খাবার খাইলাম, ভারী কোনো খাবার, যেমন অনেক তেল চর্বি মাংস খাই ফেলছি। এই তেল চর্বি মাংস খাওয়ার পরে কি হবে, আমাদের পাকস্থলী থেকে একটা সিগন্যাল যাবে ব্রেনে যে আমার পাকস্থলীতে কঠিন কোনো জিনিস পড়ছে, যেমন তেল চর্বি মাংস বড় কিছু পড়ছে। ওখান থেকে আমার ব্রেনে সিগন্যাল যাবে। ব্রেন তখন এই পিত্তথলিকে সিগন্যাল দিবে পাম্প করার জন্য। পিত্তথলি তখন ওখান থেকে পাম্প করবে, পাম্প করার মাধ্যমে হার্ট, আমাদের হৃৎপিণ্ড যেমন পাম্প করে, ঠিক এমনি ভাবে পিত্তথলি পাম্প করে অতিরিক্ত পিত্ত নিঃসরণ করবে আমাদের খাবার হজম করার জন্য। এটাই মূলত হচ্ছে পিত্তথলির কাজ। আমি কি কথাটা বুঝাইতে পারছি? বিষয়টা হচ্ছে পিত্তথলি ওখানে সংরক্ষণ করে রাখতেছে এক্সট্রা আমাদের জরুরি কাজের জন্য।
যখন আমরা অতিরিক্ত মানে আমরা যখন স্বাভাবিক খাবার খাচ্ছি তখন এই পিত্তথলির ব্যবহারটা খুব একটা হয় না। যখনই আমরা অতিরিক্ত ভাজা পোড়া তেল চর্বি মাংস খাই ফেললাম তখন এখান থেকে হবে কি পিত্ত ব্রেন যখন সিগন্যাল দেবে তখন ওখানে পাম্প করবে, পাম্প করার সাথে সাথে অতিরিক্ত পিত্ত আরো নিঃসরণ হবে আমাদের খাবারটাকে হজম করার জন্য। এটা হচ্ছে শারীরিক একটা সিস্টেম। তো এই যে সিস্টেম এটা আমরা তো আশা করি বুঝতে পারছি। এখন দেখেন একটা বিষয় বলি, সেটা হচ্ছে পিত্ত পাথরি। আমাদের যে পিত্ত পাথরি সেটা হচ্ছে মূলত এই যে পিত্তথলি, এই পিত্তথলির মধ্যে হয়। এই পিত্তথলির সাইজটা যদি আমরা বলি, সাইজের দিকে গেলে আমরা অনেকটা কনফিউশন হয়ে যেতে পারে আমাদের। আমি সরাসরি ধারণ ক্ষমতার দিকে আসি। পিত্তথলি আমাদের 30 মিলিলিটার পানি থেকে লিকুইড থেকে 50 মিলিলিটার লিকুইড ধারণ করতে সক্ষম। এইরকম ধারণ সক্ষম একটা রস মানে জায়গা হচ্ছে আমাদের পিত্তথলি। তো এই পিত্তথলি এখানে যখন পিত্ত সংরক্ষণ করে, আমরা দেখব যে এখানে পাথর কেন হয়, আসলে পাথর কেন হয়, কোনো অসুখ কেন হয়, এটা বলা খুব কঠিন। সাধারণ মূলত আমরা 30%ই বলতে পারি। তারপরে যারা আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি তারা আমরা কিছুটা জানি যে বড় রোগগুলা কোন কোন রোগ কোন কোন কারণে হয়। সেই কারণের দিকে যাব না, আমি সিম্পল কারণ ব্যাখ্যা করতেছি যেটা মেডিকেল ভাষায় বোঝা সহজ, সেরকম মানে আর আমাদের বোধগম্য হবে এরকম বিষয়। যেমন ধরেন আমরা যদি কোনো জগে কিছুদিন পানি সংরক্ষণ করি তাহলে দেখা যাবে কি যে জগের নিচে দেখা যায় না আয়রন পড়ে যায়, জমাট বাঁধে যায়। এই পিত্তথলি দীর্ঘদিন পিত্ত থাকার পরে, অনেক সময় তো থাকেই তাই না, আমরা তো সবসময় হচ্ছে আপনার রিচ ফুড খাই না, তো তখন থাকার পরে সেখানে একটা তলানি জন্মে, অথবা কোনো কারণে পাম্পটা ভালো হচ্ছে না, পাম্প ভালো না হওয়ার কারণে ওখানে তলানি জমে গেল। এই তলানিগুলো শক্ত হয়ে আমাদের পিত্তপাথরি হয়ে যায়। এখন বিষয় হচ্ছে পিত্তপাথরি কয় রকম, এই বিষয়টা একটু বোঝা দরকার, এই বিষয়টা বোঝা খুবই দরকার। পিত্তপাথরি আমি নামের জটিলতায় যাচ্ছি না, আমি জটিল কঠিন করব না, খুব সহজভাবে বলতেছি। পিত্তপাথরি সাধারণত 2 রকমের হয়, একটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক, আর একটা হচ্ছে বড়। তো বড়টা কত বড় হইতে পারে? বড়টা একটা মানে একটা ডিমের সমান হইতে পারে, এটা আমাদের একটা পিত্তপাথরি হয়ে যেতে পারে। এখন যদি অন্য বিষয়গুলো তাহলে এই হচ্ছে আমাদের পিত্তপাথরি। তো ডাক্তার গবেষণায় দেখা যাচ্ছে যে হচ্ছে মাত্র 20% লোকের পিত্তপাথরির যে হচ্ছে লক্ষণটা হয় সেটা আমরা পাই। পিত্তশুল যেটা বলে, পিত্তপাথরির জনিত ব্যথা বলে, এই ব্যথা, আর বাদ বাকি 80% লোকেরই কোনো ব্যথা থাকে না। এখন আমরা আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি যে ব্যথা থাকে না কেন। প্রথমে আমরা এখন আসি যে ব্যথা থাকে কেন আর ব্যথা থাকে না কেন। দেখেন আমি আরেকটু যদি আপনাদেরকে করে দেখাই, সেটা হচ্ছে এই যে আমরা পিত্তপাথরিতে চলে আসি। এটা কি দেখা যায় ভাই? বদলে ভাই দেখা যায়? আচ্ছা, ভালো দেখা যায় তো না? আচ্ছা, পিত্তপাথরির এই জিনিসটাতে আমরা যখন দেখতেছি তখন দেখেন এই যে পিত্তপাথরি বোঝা যায় যে পিত্তপাথরি, তার উপরে এই যে নালীগুলোতে দিয়ে এভাবে চলে আসতেছে, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখন ছবিটা ওখানে থাক, তারপর আমি বলছি ছবিটা আছে ওইটা তাই না, যেটা দেখালাম সেটা তো আছে। আচ্ছা, এই যে পিত্ত নালীতে এইভাবে হচ্ছে আমরা পাথরগুলো দেখতে পাচ্ছি। এখন প্রথমে একটা জিনিস বলে নি, বড় যে পাথর হয় আমাদের পিত্তথলির ভিতরে, যে আমি যে বলতেছি 2 রকমের পাথর, একটা হচ্ছে ছোট ছোট অনেকগুলা মেলা হতে হবে, আর একটা হচ্ছে বড় পাথরির কোনো সিমটম থাকে না। এই যে 20% লোকের আমরা বললাম যে পিত্তপাথরি হওয়ার পরে 80% লোকেরই কোনো সিমটম লাগে না, হয় না। এই 80% রোগীর কি আসলে চিকিৎসা দরকার আছে? উত্তর হচ্ছে না। যাদের পাথরের জন্য তো কোনো ব্যথা নাই, সমস্যা নাই, তাদের কোনো চিকিৎসার দরকার নাই। মজার বিষয় হচ্ছে আমরা ভয় পাই কি বড় পাথরিতে।
এত বড় পাথর হয়েছে কিভাবে, কিন্তু বড় পাথরিতে কোনো ভয়ই নাই। পাথরে যদি একটা মুরগির ডিমের সমান হয়, সেই পাথরের দ্বারা কখনোই ব্যথা তৈরি হবে না, সেই পাথরই কোনো ক্ষতি করবে না। কেন করবে না আমি ব্যাখ্যাতে আসি। এই যে আমরা নালীগুলো দেখতেছি, ব্যথা মূলত কখন হয়, এই এখান থেকে হচ্ছে যখনই এই পাথরগুলা আমাদের এই হচ্ছে পিত্ত নালী দিয়ে নিচের দিকে নেমে আসে, মূলত যখন আটকায় যায় তখনই ব্যথা হয়। যেখানে আটকাবে এক এক সময় এক এক ধরনের ব্যথা হবে। এই পিত্ত পাথরি আটকানোর জন্য আমাদের জন্ডিস হইতে পারে, লিভার হচ্ছে ড্যামেজ হয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস দেখেন, এই যে আমি সর্বশেষ যে লাইনটা আছে, সর্বশেষ লাইনটা যদি দেখতেছেন, এখানে যে বিষয়টা আছে, এখানে আসে এই যে খাদ্যনালীর দিকে চলে গেল, এই দিকে একটা উল্টা দিকে একটা নালী আছে, এই নালীটা হচ্ছে প্যানক্রিয়াসের নালী। বাই চান্স যদি এই নালীতে আমাদের পিত্তপাথর চলে আসে, ছোট পিত্তপাথর যদি বাই চান্স কখনো এই প্যানক্রিয়াসের নালীতে চলে আসে, তাহলেই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে। এবং সেই প্যানক্রিয়াটাইটিসটা এত ভয়ানক যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সাধারণত প্যানক্রিয়াসে কোনো সমস্যা খুব জটিল সমস্যা হয়। তো এই যে পাথরে যেখানে আটকায় থাকবে সেরকম সমস্যা হবে। আর এই পাথরটা যদি বড় হয়, এখানে যদি বড় আকারে একটা পাথর থাকে, ওই পাথর বাইর হয়ে নালীতে আসবেও না এবং কোনো সমস্যা হবেও না। এই মানুষগুলোর যদি সারা জীবন পাথরই থেকে যায়, কোনো কিছু হবে না। পরীক্ষা যদি করা যায়, বেশিরভাগ অনেক মানুষের পেটের মধ্যেই পাথরই আছে, এই পাথরে নিয়েই মানুষ মারা যাচ্ছে, কোনো সিমটম নাই, সারা জীবনের কোনো সিমটম নাই এবং কোনো সমস্যাও হবে না। সমস্যা তখনই হবে যখন ছোট ছোট পিত্ত পাথরি তৈরি হবে। এই পিত্ত পাথরিগুলা এই নালীর মধ্যে কোথাও আটকে যাবে, আটকে যাওয়ার পরে জটিলতা সৃষ্টি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় পিত্ত পাথরিতে কোনো ভয় নাই। এই ক্ষেত্রে বড় পিত্ত পাথরি থাকলে সাধারণত কোনো ব্যথা যন্ত্রণার সমস্যাও দেখা যায় না। সাধারণত কখন আমরা বড় পিত্ত পাথরি বুঝতে পারি এইভাবে, যখন আমরা কোনো টেস্ট করতে যাই, যখন মেডিকেল কোনো টেস্ট করতে যাই অন্য কোনো কাজে, তখন আমরা দেখবো হয়তো দেখা গেছে বড় পিত্ত একটা বড় পাথর, তখনই সবাই ভয় দেখাচ্ছে যে কেটে ফেলতে হবে, তখনই আমরা কেটে ফেলতেছি, ফেলার পরে হচ্ছে জটিলতা দেখা যাচ্ছে। এখন পিত্ত পাথরের বিষয়টা আমার মনে হয় আমি বোঝাতে পারছি, তারপরে আমি আপনাদের রায় নিব। এরপরের বিষয়টা হচ্ছে যে এই যে পিত্ত পাথরি, এলোপ্যাথি আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে, এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থা কি, আমাদের পিত্তথলিটা এখান থেকে হটাই দিবে, গোটা পিত্তথলি পিত্ত পাথরি সহ তুলে নিবে। এলোপ্যাথি ডাক্তারদের মত, আমি যে কথাটা বলতেছি, এলোপ্যাথি ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তারদের মত যে সবার পিত্তথলির অপারেশন করতে নেই। কাদের অপারেশন করতে হবে? যাদের সিমটম আছে, যাদের ব্যথা উঠে সমস্যা হয়, শুধু তাদের জন্য অপারেশন। বাদ বাকি যাদের পিত্ত পাথরি আছে, কোনো অপারেশন মানে সিমটম নাই, তাদের জন্য কোনো ট্রিটমেন্টের দরকার নাই। তাদের পিত্ত পাথরি অপসারণ করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। এখন দেখেন, এই পিত্ত পাথরি, এই পিত্তথলিটা যদি কেটে নেওয়া যায়, তাহলে পিত্তথলি কাটার পরেও আমরা কতটা সমস্যা ফেস করি না। এর কারণ কি? দেখেন, সরাসরি কিন্তু নালী আমাদের খাদ্য নালীতে এসে যুক্ত হয়েছেই, মানে লিভার যে পিত্তি উৎপাদন করতেছে, সেই পিত্তি যদি আমাদের পিত্তথলি নাও থাকে, তারপরেও আমাদের খাবারে এসে যুক্ত হবে। তাহলে জটিলতা কোথায় হবে? যদি পিত্তথলিটা অপারেশন করা হয়, ওই যে যখন আমাদের ব্রেনে সিগন্যাল যাবে যে আমাদের পেটের মধ্যে অতিরিক্ত চর্বি জাতীয় বা শক্ত কোনো খাবার, মাংস, তেল, চর্বি জমা হয়েছে, তখন তো আমাদের পিত্তথলি নেই, তখন কিন্তু ওখান থেকে পাম্প করে আমাকে পিত্ত দিতে পারবে না। তখন আমাদের যে জটিলতা হবে, সেই জটিলতার সম্মুখীন আমাদেরকে হতে হবে যদি পিত্তথলি আমাদের না থাকে। একটা অর্গান সৃষ্টিকর্তা এমনি দেয়নি, তার অনেক কাজ আছে। তো সেই জন্য এই যখনই এটা কেটে নেওয়া হবে, এরপরে যে জটিলতাগুলো হবে সেগুলো হচ্ছে সহজে খাবার হজম হইতে যাবে না, এবং হচ্ছে যখনই আমরা রিচ ফুড খাবো, তখন ব্রেনের সিগন্যাল চলে যাবে হচ্ছে পিত্ত দেওয়ার জন্য, কিন্তু পিত্তি আমরা আর পাবো না, তখন আমাদের হজমজনিত একটা সমস্যা দেখা দিবে। এই হচ্ছে আমাদের পিত্তথলি এবং পাথরি। এখন অনেক ডাক্তাররা বলে, তথাকথিত কিছু হোমিও চিকিৎসক আছে, আমরা
সবসময় বলেই থাকি যে আমাদের শত্রু আসলে অন্য কেউ না, আমাদের শত্রু আমরাই। হোমিও ডাক্তাররাই হোমিও জগতের সবচেয়ে বড় শত্রু। এই যে ডাক্তাররা বলে কি পিত্তথলিতে কোনো নালী নাই, মানে হচ্ছে পাথরে কিভাবে হচ্ছে বাইর হবে, নালী যদি না থাকে এই ঘটনাটা পিত্তশূল আসলো কোথা থেকে, ব্যথাও তো হবে না, কোনো সমস্যাই তৈরি হবে না। যেই নালী দ্বারা আমাদের পিত্তে আসতেছে, আসার পরে তো আটকাইতেছে, সেখান দিয়ে যদি আরেকটু সরু পিত্ত হয় তাহলে তো চলেই আসবে, সরি পাথরি হয় তাহলে চলে আসবে। আবার দেখেন আমরা যদি হচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি পড়ি ম্যাটারিয়া মেডিকা, যদি পড়ি কেন্ট ম্যাটারিয়া মেডিকাতে আপনারা চিলড্রেনে যখন পড়বেন তখনই উনি লেখছে, আর ডাক্তাররা বলছে, আমি কেন্টের কথা বললাম এমনিতেই। তো পিত্ত পাথরি কিভাবে প্রথমে গুড়া হয়, তারপর মানে ক্ষুদ্র হয়, তারপরে নালী দিয়ে আসে, এই ঘটনা আপনারা ওখানে দেখতে পাবেন, বিস্তারিত শুনতে পাবেন কেন্টের বইগুলাতে। তাহলে আমার মনে হয় আমি এখন পিত্ত থলি এবং পিত্ত পাথরি সম্পর্কে ধারণা দিতে পারছি। গতানুগতিক যে ধারণা, সেই ধারণা থেকে হচ্ছে আমরা মনে হয় বাইরে হয়ে আসা সম্ভব।